এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মেয়েটা আর যাই হোক, তরুণ ভাইয়ের স্ত্রী তো, তার প্রতি তরুণ ভাইয়ের অবভিয়াসলি একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই হয়তো এসব করছেন। আর তাছাড়া তরুণ ভাই মেয়েটাকে ভালোবাসে কিনা সেটা তো তুই জানিস না। তন্ন্য ভাই ভালোবাসে ওই মেয়েকে। আমাকে তুই হাসালি নুসরাত। ভালোবাসাটাও তো অসম্ভব কিছু নয়, আফটার অল মেয়েটা ওনার স্ত্রী। আর তাছাড়া তুই যেভাবে বলছিস আমার তো তাই মনে হচ্ছে, তরুণ ভাই যেভাবে সব কিছু টলারেট করছে এগুলো কিন্তু তরুণ ভাইয়ের সাথে যায় না। তুই কি বলিস? ভালোবাসে, ইট ইম্পসিবল নুসরাত। ওই মেয়ের সাথে তন্ন্য ভাইয়ের আকাশ পাতাল তফাৎ। জীবন বয়সে তেমনই ক্যারেক্টার। আর ভালোবাসাটা কি এতই সহজ যে 5 দিনের ভালোবাসা হয়ে যাবে? এটা হাস্যকর। তন্ন্য ভাই শুধু বড় মার কথায় বিয়ে করেছে। আচ্ছা, এই মেয়ে পেলো কোথায় তোর বড় মা? তাও অত দূরে, অতিথিপুর। তোদের পূর্ব পরিচিত ছিল এই মেয়ে? কখনো না। এখান থেকে 2-3 মাস আগে তিধা আপুর গিয়েছিল ওই গ্রামে ওদের ভ্যালেন্টাইনের টিমের সাথে। ওখানে গিয়েই হয়তো আপু মেয়েটার পরিবারের সাথে পরিচিত হয়। সেখান থেকেই। সেখান থেকেই এই বিষয়টা বিয়ে অবধি গড়ালো? এটা কিভাবে সম্ভব? আর তাছাড়া তরুণ ভাইয়ের কি এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? হি ইজ অনলি 24। আমি জানি না নুসরাত, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমি তন্ন্য ভাইকে ভালোবাসি। আর আমি আমার ভালোবাসার ভাগ কাউকে দিব না, কাউকে না। আর তনু ভাই, সে কি তোকে ভালোবাসে? সে তো আজীবন তোকে বোনের মতো দেখে এসছে। তাছাড়াও সে এখন বিবাহিত। খুব বিবাহিত। আই ডোন্ট কেয়ার। দেখিস, যেরকম হুট করে ওদের বিয়ে হয়েছে সেই রকম হুট করেই ওদের বিয়ে ভাঙবে। দরকার পড়লে সে ব্যবস্থা আমি করব। কি করবি তুই? জানি না, তবে করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ব্যস্ত শহরের ফুটপাতের রাস্তা ধরে হাঁটছে শক্তি। তার চলনে তীব্র বিষণ্ণতা। শুধু সে হেঁটেই যাচ্ছে, তবে হাঁটার দিকে লক্ষ্য নেই। দৃষ্টি তার শূন্যে। ঘাড়ে কলেজ ব্যাগ, তার এক ফিতে ঘাড়ে ঝুলানো, গায়ে পপ ওভার শার্ট, সাথে জিন্স, পায়ে স্নিকার্স। ঘাড় সমান চুলগুলো এলোমেলো উঠছে অহর্নিশ। তার পাশ দিয়ে গাড়িগুলো ধোঁয়া উড়িয়ে ছুটে চলেছে। সুপ্তির গন্তব্য গন্তব্য জানা নেই। আজ বাড়ির গাড়ি নিয়ে আসেনি, আর না অন্য কোনো গাড়িতে উঠেছে। এই ধুলোয় ভর্তি রাস্তায় হাঁটায় যেন তার একমাত্র কর্ম। হাঁটতে হাঁটতে এক সময় সহসায় সুপ্তির চোখ জোড়া থমকে যায়। দৃষ্টি নিবদ্ধ হয় রাস্তার উপাশের সেলুনের দোকানের সামনে। সেখানে তরুণ দাঁড়িয়ে রয়েছে জিপের সাথে ঠ্যাস দিয়ে। ওর সামনে একটা ছেলে দাঁড়িয়ে, বোধহয় সে ছেলেটার সাথে কথা বলছে। সুপ্তি ভ্রু কুঁচকে সেদিকে কিছুক্ষণ চেয়ে থাকে, অতঃপর রাস্তার উপাসে যাওয়ার জন্য পা বাড়ায়। তবে তখনই ঘটে যায় এক অঘটন। একজন ছিনতাইকারী ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়াচ্ছে। না সুপ্তির নয়, সুপ্তির পাশের জনের। মেয়েটি চোর চোর বলে ওর পিছু পিছু ছুটছে। কোনো মতে নাগালও পেয়ে যায় চোরটির। তবে ব্যাগ নিয়ে তাদের মধ্যে টানাটানি লেগে যায়। মেয়েটি ব্যাগ নিয়ে টানাটানি করতে থাকলে এক পর্যায়ে চোরটি একটা ছোট্ট ছুরি বের করে মেয়েটির হাতে জখম করে দৌড়ে পালায়। মেয়েটার হাত দিয়ে রক্ত বের হচ্ছে। ও চিৎকার করতে করতে সেখানেই বসে পড়ে। মুহূর্তে সেখানে মানুষজন জড়ো হয়ে যায়। শক্তি হতভম্বের ন্যায় কিছুক্ষণ তাকিয়ে থাকে। দৃষ্টি হটিয়ে তাকায় রাস্তার উপাশে যেখানে তরুণ দাঁড়িয়েছিল। তবে সে এখন আর সেখানে নেই। রাস্তা ক্রস করে তার দিকে এগিয়ে আসছে চপল পায়ে। শক্তি ব্যাগের ফিতে আঁকড়ে ধরে ওদিকে চেয়ে থাকে। বেয়াদব মেয়ে, এখানে একা একা করছিস? বাড়ির গাড়ি কোথায়? শক্তির সন্নিকটে এসে শক্ত কণ্ঠে ধমকে কথাগুলো বলে তূর্ণ। শক্তির সমান্তরাল ভাবে ওর দিকে চেয়ে উত্তর দেয়, নেই। নেই মানে? গাড়ি নিয়ে আসিসনি? না। না কেন? একা একা চলার অভ্যাস আছে রাস্তায়? দেখলি না একটু আগে কি হলো? ওটা তো তোর সাথেও হতে পারতো। একা চলতে কে বলেছে তোর? তূর্ণের গলার স্বর কঠিন। সুপ্তি রিনিম্যাস তাকিয়ে থেকে হেসে শুধায়, ওটা আমার সাথে হলে কি হতো ভাইয়া? কি হতো জানো না তুমি? নাকি আমায় বলে দিতে হবে? তুমিই বলো।
ওই মেয়ের জায়গায় তুমি থাকতে, আর আমি তোমাকে ওখানেই ফেলে কানের নিচে ঠাস ঠাস করে 2টা চড় লাগাতাম। বুঝেছো? চলো এবার। আর কখনো যেন একা একা এভাবে ফুটপাতে হাঁটতে না দেখি। তূর্ণ সুপ্তির হাতের কবজি ধরে রাস্তা পার করাচ্ছে। তূর্ণ আগের সুপ্তি মহাবিষ্টের ন্যায় ওই হাতের দিকে চেয়ে ওর পিছিয়ে রাস্তা পার হচ্ছে। এই মুহূর্তে সে মনে মনে খুব করে চাইছে সময়টা এখানেই থমকে যাক। আজীবন তূর্ণ ভাই এভাবেই তার হাত ধরে থাকুক, আজীবন। আজ আমিনা বেগম প্রত্যাশাকে ওনার ঘরে ডেকে পাঠিয়েছেন। এই নিয়ে বেজায় ভয়ে আছে ত্রিধা। না জানি মেয়েটাকে কি বলবেন তিনি। মাও বাড়িতে নেই যে কিছু বললে সামলাবে। এই কদিন তো দাদু বেশ চুপচাপ ছিলেন, না জানি এখন আবার কি হলো। আর ডেকেছেন তো ডেকেছেন, প্রত্যাশাকে একাই ডেকেছেন। প্রত্যাশার সাথে আর কারো ঘরে যাওয়া নিষিদ্ধ। প্রত্যাশা ওর গা ঘেঁষে দাঁড়িয়ে ভয়ে ভয়ে শুধায়, আপু, দাদু ডেকেছে কেন? আমি তো সেটাই বোঝার চেষ্টা করছি। আপু, আমার ভয় লাগছে। উনি আমার দিকে কেমন করে তাকান, আমার ভয় লাগে। ত্রিধা প্রত্যাশার গালে হাত রেখে বলে, ভয় পাওয়ার দরকার নেই প্রত্যাশা, একদম ভয় পাবেন না কেমন। শুধু দাদু যা বলবে তাই চুপচাপ করবে, তাহলে দাদু আর কিছু বলবেন না তোমায়, ঠিক আছে? প্রত্যাশা হ্যাঁ সূচক মাথা নাড়ে। ত্রিধা তারা দিয়ে বলে, ঠিক আছে, এবার যাও তাহলে। দাদু অনেকক্ষণ হলো ডেকেছেন, দেরি হলে আবার রাগ করবে। আচ্ছা, যাচ্ছি। প্রত্যাশা গুটি গুটি পায়ে পা বাড়ায় আমিনা বেগমের ঘরের দিকে। মনে মনে অবশ্য দোয়া দুরুদ পাঠ করে চলেছে সে। না জানি আজ দাদু কি বলবে তাকে। প্রত্যাশা ভয়ে ভয়ে আমিনা বেগমের ঘরে প্রবেশ করে। আমিনা বেগম কিছুক্ষণ ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকেন। প্রত্যাশা পুরো সময়টাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এভাবে অতিবাহিত হয় ক্ষণকাল। অতঃপর তিনি প্রত্যাশাকে গম্ভীর কণ্ঠে বসতে বলেন। প্রত্যাশা অদূরে রাখা সিঙ্গেল সোফাটায় চুপচাপ বসে। আমিনা বেগম গম্ভীর স্বরে বলেন, এত ভদ্র সাজতে হবে না, তাকাও আমার দিকে। প্রত্যাশা তাকায় ওনার দিকে, তবে ওনার মুখের দিকে সরাসরি তাকাতে অক্ষম। শুধু মাথাটাই উঁচু করেছে। উনি ফের জিজ্ঞেস করেন, শাড়ি পরতে পারো? প্রত্যাশা না সূচক মাথা নাড়ে। উনি বলেন, মুখে উত্তর নেই। জি না। শাড়ি পরিয়ে দেয় কে? আপু। দিদা দিদিভাই? হ্যাঁ। শাড়ি পরা শিখে নেবে, আর এবার থেকে শাড়ি পরবেই সব সময়। আচ্ছা। কাজ কাম কিছু পারো নাকি? সব সময় দেখি ঢিং ঢিং করে ঘুরে বেড়াচ্ছ। পারি। কি কাজ পারো? বাসন মাজতে পারি, আর ঘর গোছাতে পারি। আর কি পারো? আর কিছু পারি না। কিছুই পারো না? না না না। পারো না যখন তোতলাচ্ছ কেন? তোমার মা দেখি তোমায় কিচ্ছু শেখায়নি। এবার থেকে শুধু টোটো করে ঘুরে না বেরিয়ে শাশুড়ির থেকে কিছু কাজ কাম শিখে নেবে, বুঝেছ? আচ্ছা। আচ্ছা আচ্ছা করো না। আমার দাদু ভাইয়ের সেবা যত্নটুকু করো তো, নাকি শুধু এদিক ওইদিক ঘুরে বেড়াও? দাদু ভাই বাড়ি ফিরলে দেখি তুমি দাদু ভাইয়ের থেকে 10 হাত দূরে থাকো। এত দূরে দূরে থাকো কেন? একটু হাতে হাতে কাজ করে দিতে পারো না? স্বামী বাইরে থেকে ঘরে ফিরলে কি করতে হয় জানো না? কি করতে হয় দাদু? খাবার বেড়ে দিতে হয়, জিনিসপত্র এগিয়ে দিতে হয়, কি লাগবে না লাগবে খেয়াল রাখতে হয়, বুঝেছ? প্রত্যাশা মাথা নেড়ে বলে, বুঝেছি। দেখি এদিকে এসো। আমিনা বেগম এবার ওকে কাছে ডাকেন। হুম। এদিকে এসো। প্রত্যাশা এবার ওনার দেখানো জায়গায় বেড়ে গিয়ে বসে। উনি প্রত্যাশার মাথায় কাপড় ফেলে দেন। মাথার দিকে অল্পক্ষণ তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে বলেন, গোসল করনি? না। না কেন? দুপুরে করব দাদু। দুপুরে করবে কেন? জানো না একসাথে থাকলে সকাল সকাল গোসল করতে হয়? দুপুরে গোসল করার জন্য বসে আছো কেন? আমি তো দুপুরেই গোসল করি। হ্যাঁ, দুপুরে গোসল করো ঠিক আছে, কিন্তু দাদু ভাইয়ের সাথে থাকলেও কি দুপুরে গোসল করবে নাকি? প্রত্যাশা কিছু না বুঝে বুকার মতো করে শুধায়, ওনার সাথে থাকলে সকালে গোসল করতে হবে কেন? এবার রাগে আমিনা বেগম ভ্রুজোড়া গুছিয়ে ফেলেন। দাঁতে দাঁত চেপে বলেন, এটাও বলে দিতে হয় তোমায়? কেন, ধর্মীয় জ্ঞান নেই নাকি তোমার? তোমার মা কাজ কাম শেখায়নি ঠিক আছে, তাই বলে এইসবও শেখায়নি? দাদি শাশুড়ির কাছে এসব জিজ্ঞাসা করছো কোন আক্কেলে তুমি মেয়ে? ছি, তহুরা যে কি দেখে তোমায় ছেলের জন্য পছন্দ করলো কে জানে। শেষের কথাগুলো চরম বিরক্তির সহিত আওড়ান আমিনা বেগম। প্রত্যাশার ছোট মাথায় এত কিছু ঢুকে না। সে শুধু বুঝেছে সকালবেলা গোসল না করে বিরাট অন্যায় হয়ে গেছে, কিন্তু এই কথা তো
কেউ তাকে বলেও দেয়নি যে বিয়ের পরের সকালবেলা গোসল করতে হয়। প্রত্যাশার মনটা খারাপ হয়ে যায়, তবে মনে মনে ঠিক করে নেয় এবার থেকে সে শাড়ি পরা, কাজ করা সব শিখে নেবে, সাথে প্রতিদিন সকালবেলা গোসলও করবে, কোনো দিন বাদ দিবে না। আর আর ওই পচা লোকের খেয়ালও রাখবে, তাহলে দাদু আর তার উপর রাগ করবে না। সে উত্তেজিত গলায় বলে, ভুল হয়ে গেছে দাদু, এবার থেকে প্রতিদিন সকালবেলা গোসল করব, সাথে শাড়ি পরা আর কাজ করাও শিখে নিব। তাই করে উদ্ধার করো আমায়। যাও এখন এখান থেকে। অনীহা নিয়ে অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলেন আমিনা বেগম। প্রত্যাশা সেখান থেকে চলে আসে, সাথে নিজের ছোট্ট মাথায় এটুকু ঢুকে নেয় যে দাদুকে খুশি করতে গেলে তাকে প্রতিদিন নিজের হাতের শাড়ি পরতে হবে, কাজ করতে হবে, পচা লোকের খেয়াল রাখতে হবে, আর প্রতিদিন সকাল সকাল গোসল করতে হবে। প্রত্যাশা ঠিক করে নেয় এবার থেকে মনোযোগ দিয়ে এই কাজগুলো সে করবে। প্রত্যাশা ঘর হতে বাইরে বের হতেই ত্রিধা ওকে জিজ্ঞেস করে, দাদু কি বলেছে? প্রত্যাশা ঠোঁট এলিয়ে হাসে, আনন্দিত কণ্ঠে বলে, কি করলে দাদু আর আমার উপর রাগ করে থাকবেন না সেটাই বলে দিয়েছে। এবার দেখো আপু কিভাবে আমি দাদুকে খুশি করি, দাদু আর আমার উপর রাগ করে থাকতেই পারবে না। প্রত্যাশার হাসি আর কথা দুটোতেই ত্রিধার একটু খটকা লাগে। সে তো ভেবেছিল দাদু আজও প্রত্যাশাকে আবার বকাবকি করবেন, কিন্তু কি এমন বলল যে প্রত্যাশা এভাবে মিটিমিটি হাসছে? ত্রিধা সন্দেহপ্রবণ কণ্ঠে শুধায়, দাদু কি বলেছে তোমায়? এটা সিক্রেট, তোমার সাথে বলা যাবে না। দাদু যখন একেবারে আমার উপর খুশি হয়ে যাবে তখন বলবো। আমার সাথে বলা যাবে না? এখন বলবো না, কিন্তু দাদু আমার উপর খুশি হয়ে গেলে বলবো। তখন দেখো তাক লেগে যাবে তোমার। এই যে পিঙ্কি প্রমিস করলাম, এখন তখন বলবো। শেষ বাক্যটি ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে ত্রিধার দিকে এগিয়ে বলে প্রত্যাশা। ত্রিধা বলে, আচ্ছা ঠিক আছে, এবার চলো, পূর্ণ তোমার জন্য অপেক্ষা করছে। আজ পূর্ণ ভাই স্কুলে যায়নি? ও আজ ওদের স্কুল ছুটি, সরকারি ছুটি, দেখছো না আজ আমিও বাড়িতে রয়েছি। কিন্তু ভাইয়া আমার জন্য অপেক্ষা করছে কেন? কিন্তু ও চেস বোর্ড নিয়ে বেরিয়েছে, তোমার সাথে খেলবে বলে গার্ডেনে গিয়েছে, যাও, ওখানে সুপ্তিও আছে। আমি তো দাবা খেলতে পারি না। ঠিক আছে চলো, আমিও খেলবো, তোমাকে শিখিয়ে দেব। না না, আমি দাবা শিখতে চাই না, তুমি আমার সাথে এসো। কোথায়? এসো তারপর বলছি। প্রত্যাশা ত্রিধাকে টেনে টুনে ওর ঘরে নিয়ে যায়। ঘরে গিয়ে তনুকে ঘুমোতে দেখে যেমন তড়িৎ গতিতে এসেছিল তেমন তড়িৎ গতিতেই থেমে যায়। পা জোড়া একটু উঁচু করে ত্রিধার কানের কাছে গিয়ে ফিসফিসে বলে, আপু দেখো এখনো কেমন ঘুমোচ্ছে। তাই তো দেখছি, কিন্তু তুমি আমাকে এখানে এনেছো কেন? এখানে তোমাকে এনেছিলাম আমি শাড়ি পরা শিখবো বলে, কিন্তু এখন তো উনি এখানে ঘুমোচ্ছেন। চলো তোমার ঘরে যাই। হঠাৎ শাড়ি পরা শিখতে চাইছো যে? প্রতিদিন তোমার থেকে পড়তে ভালো লাগে না, শিখে রাখা উচিত তাই না? আর তাছাড়া যখন তুমি থাকবে না তখন আমার শাড়ি পরিয়ে দেবে কে? আমি তোমাকে নিয়ে আজ শপিংয়ে যাব, এ কদিন ছুটি, সময় কোনোটাই পাইনি। আজ যাব, কিন্তু ড্রাইভার ছিল না বলে এতক্ষণ ওয়েট করছিলাম। এটা যে এখনো ঘরের মধ্যে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আগে জানলে একে তুলে নিয়ে যেতাম। দাঁড়াও, ওকে ডাকি। কথাগুলো শেষ করে ও তরুণীর দিকে এগিয়ে যায়। প্রত্যাশা দৌড়ে গিয়ে ওকে আটকায়, ফিসফিস করে বলে, দেখুন আপু, আমার জামা লাগবে না, আমি শাড়িই পরবো। শাড়ি পরতে তোমার অসুবিধে হবে, তাছাড়া সবসময় শাড়ি পরে থাকা যাবে না। কদিন পর তোমাকে স্কুল ভর্তি করতে হবে, তখনও কি শাড়ি পরবে নাকি? প্রত্যাশা একটু ভাবে, ত্রিধা আপু তো ভুল কিছু বলেনি। যদি স্কুলে ভর্তি হয় তাহলে শাড়ি পরা যাবে না। সে একটু ভেবে বলে, ঠিক আছে, ডাকো। তরুণকে অবশ্য ডাকা লাগে না, ওদের ফিসফিসানির শব্দেই ওর ঘুম ভেঙে গেছে। ও কোনোইতে ঠ্যাস দিয়ে বিছানা থেকে মাথা কিঞ্চিত উপরে তুলে ওদের দিকে তাকিয়ে চোখ মুখ কুচকে বিরক্ত কণ্ঠে বলে, আমাদের কোনো সমস্যা নেই, এবার আপনি দয়া করে উঠে পড়ুন তো মহারাজ। পারবো না। বলে ফের চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ত্রিধা ওর গা থেকে কমফোর্টারটা টেনে নিয়ে বলে, এ বেয়াদব, আবার ঘুমাচ্ছিস কেন? ওঠ। তরুণ কমফোর্টারের এক কোণা টেনে বলে, আপি প্লিজ ঘুমাতে দাও, সারা রাত ঘুমাতে পারিনি। এখন আবার সাত সকালে তুমি এসে আমার ঘুমের পিছে লাগলে কেন? সমস্যা কি তোমার?
এখন 7 সকাল, 10টা বাজে এখন, 10টা। আর তুই নাকি খুব ভোরে উঠিস, জগিং করিস, আরও কিসব হ্যানত্যান করিস। এই তোর এসবের নমুনা? বললাম তো রাতে ঘুমোতে পারিনি, এখন প্লিজ ঘুমাতে দাও। রাতে কি করেছিলি হ্যাঁ, যে ঘুমাতে পারিসনি? কাজ করছিলাম। কি কাজ? সেটা তোমার না জানলেও চলবে। এখন যাও তো এখান থেকে। তুই উঠবি? নো। তরুণের না কোচ করা সত্ত্বেও ত্রিধা যায় না সেখান থেকে। সে নাছুরবান্দা। তরুণাকে শপিংয়ে যাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। তরুণও যাবে না বলে যে দেখিয়ে শুয়ে থাকে, আর প্রত্যাশা ভ্যাবলার মতো দাঁড়িয়ে থেকে ওদের কাণ্ড দেখতে থাকে। অত্যাধুনিক শপিং মলের শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাফেটে এরিয়ায় বসে আছে তরুণ। ত্রিধার সাথে তর্কে না পেরে শেষ অবধি তাকে শপিং মলে আসতেই হলো। তবে ওদের সাথে দোকানে দোকানে ঘুরে শপিং করার ন্যূনতম ইচ্ছা নেই, তাই সে একা একাই ক্যাফেটেরিয়ায় বসে আছে। সামনে 1 কাপ কফি, সেটা সেখানে হালাই পড়ে আছে। এতক্ষণে বোধহয় শরবতে পরিণত হয়েছে সেটা। ওর কফিতে মনোযোগ নেই, ওর সম্পূর্ণ মনোযোগ ফোনের স্ক্রিনে। ফোনটা সামনে ধরে রাখা। প্রায় গত আধ ঘন্টা যাবৎ সেখানে বসে ভিডিও কলে কথা বলে চলেছে। শান্ত ভঙ্গিতে নিজের স্বরে কথা বলছে। এতক্ষণে ফোনের স্ক্রিনে যে মানুষটা ছিল তার চেহারা এবার বদল হয়, অর্থাৎ লুকটা বদল হয়েছে। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে অন্য মুখ। তরুণা বলে, গুড জব শাহরুখ খান। থ্যাংক ইউ স্যার, ইটস মাই প্লেজার। থাক বেটা, আর ধপ দিতে হবে না। এসআরকে নাম নিলাম আর দেখি 32 পাটি দাঁত বের করে হাসছিস। আফটার অল জুনিয়র এসআরকে বলে কথা। জুনিয়র এসআরকে না ছাই তুমি। এখন তো তুমি সব বলবেই। আচ্ছা, তুই ঢাকায় ফিরবি কবে? এদিকের কাজ শেষ হলেই যাব, তুই ওদিকটা সামলা। আর শোন, ডক্টর তোর সাথে মিট করতে চাইছে। এভরিথিং ইজ ওকে? আই হ্যাভ নো আইডিয়া, বাট আই থিঙ্ক ওনার ফিজিক্যাল কন্ডিশনে প্রোগ্রেস হয়েছে। ও গড, হোপ এটাই হোক। সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আমি ঢাকা ব্যাক করি, ডক্টরের সাথে কথা বলবো। ওকে, বাই। বাই। তরুণা ফোন কেটে কফির মগ থেকে 1 চুমুক কফি মুখে দিতেই চোখ মুখ কুঁচকে ফেলে। কফি ঠান্ডা হয়ে গেছে বিধায় আর 1 কাপ কফি অর্ডার করে ফোন ঘাঁটতে থাকে। ভাইয়া, এখানে একা বসে কি করছো? ওদিকে চলো না। সুপ্তির ডাকে তরুণা ফিরে তাকায় ওর দিকে। ওদের সাথে শপিংয়ে পূর্ণ আর সুপ্তিও এসেছে আজ। সুপ্তি প্রথমে আসতে চায়নি, তবে পরে আবার এসেছে। তরুণ ওর থেকে দৃষ্টি হটিয়ে ফের ফোনের স্ক্রিনে নজর নিবদ্ধ করে বলে, না, আমি এখানেই ঠিক আছি, তোরা গিয়ে শপিং কর গিয়ে। না, তুমি প্লিজ চলো না, আমার একা একা ভালো লাগছে না। একা কোথায়? আপি, পূর্ণ, প্রত্যাশা সবাই তো আছে। আপনি তো প্রত্যাশাকে নিয়ে ব্যস্ত, আর পূর্ণাও নিজের মতো চলছে। ওর সাথে আমার ঝগড়া হয়েছে। তুমি প্লিজ আমার সাথে চলো না, আমি একটাও জামা চুজ করতে পারিনি এখনো। তুই কি আমাকে জামা চুজ করার জন্য নিয়ে যাচ্ছিস নাকি? আরে না বোন, আমি তোর জামা চুজ করতে পারবো। তুই আপিকে গিয়েই বল, ওর ফ্যাশন সেন্স ভালো। আই থিঙ্ক আপনি চেয়ে তোমার ফ্যাশন সেন্স ভালো। আমি তো সবসময় তোমার জামা কাপড়ের ওপর ক্রাশ খাই। আই সোয়ার ভাইয়া, আমি যদি ছেলে হতাম না, তাহলে তাহলে ড্রেস আপের ক্ষেত্রে সবসময় তোমাকেই ফলো করতাম। তবে মেয়েদের ক্ষেত্রে আমার ফ্যাশন সেন্স বিশ্রী। তুই এখন যা। আরে এমন করছো কেন? তুমি প্লিজ চলো না। সুপ্তি তরুণের হাত ধরে টানছে। তরুণা বলে, আরে আমি কি তোদের জামা কাপড়ের কিছু বুঝি নাকি? আমি কি চুজ করে দেব? যা হয় দাও, এখন চলো। সুপ্তি এক প্রকার তনুকে ওখান থেকে জোরপূর্বক নিয়ে আসে। পরনের শুভ্র রঙা পাঞ্জাবি আর পাজামা পরে তরুণের ঠিক সামনের চেয়ারটায় বসে মিটে মিটে হাসছে সাদাব আলম। সাথে ক্ষণে ক্ষণে কফি মগে চুমুক দিচ্ছে। তরুণ ঠিক ওর বরাবর চেয়ারটায় বুকে হাত গুজে চেয়ারে গা এলিয়ে বসে আছে। সমান্তরালভাবে চেয়ে আছে সাদাবের দিকে। ওর মুখেও বক্র হাসি। সাদাব কফির মগে চুমুক দিয়ে সেটাকে আলগোছে টেবিলে রেখে শুধায়, তা বলুন শালাবাবু, কেমন আছেন? কি খবর? খবর ভালোই, আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি? ভালোই আছি। তা হঠাৎ বার ড্যান্স ক্লাব, নাইট ক্লাব ছেড়ে শপিং মলে দেখা মিলল যে আপনার?
তূর্ণ আলগোছে ঠোঁটে লিগে হাসে, বলে, ওই এলাম একটু। তবে যাই বলুন দুলাভাই, আপনার মুখে আপনি সম্বোধনটা শুনতে কিন্তু বেশ লাগছে। তা আপনি পার্টি অফিস সভা সেমিনার ছেড়ে হঠাৎ শপিং মলে যে ভোট ভিক্ষা চাইতে এসেছেন নাকি? ভালোবাসা? হ্যাঁ, তারা তো আর জানে না এইসব রাজনৈতিক নেতাগুলো এক একটা মাকাল ফল। ওরা সাধারণ জনগণ শুধু ফলের বাইরেটাই দেখতে পায়, ভেতরটা দেখার সৌভাগ্য ওদের হয় না। তবে যদি কোনো দিন ভাগ্যক্রমে ভেতরটা দেখতে পাই না, তাহলে আর লুকানোর জন্য গর্ত খুঁজে পাবেন না। সাধারণ জনগণ যতটা শীতল ওদের মধ্যে লুকিয়ে থাকে, তার চেয়ে বেশি অনল। বয়স কত তোমার? খুব বড় বড় কথা শিখেছ দেখছি। তূর্ণ হেঁটে শুধায়, 24। হ্যাঁ, শুধু বড় বড় কথাই শিখেছো তুমি। কাজের বেলায় অষ্টরম্ভা, বড় লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে তুমি। রাতের বেলায় কালো পোশাকে ড্যান্স ক্লাব বার এসব ঘুরে বেড়াচ্ছ, তাই না? তা আজ তোমার কালো পোশাক কই? ড্যান্স চেঞ্জ করেছো দেখছি। তূর্ণের গায়ে ডার্ক ব্লু রঙের একটা শার্ট, শার্টের সব কয়টা বোতাম খোলা, যার দরুন ভেতর থেকে উকি দিচ্ছে শুভ্র রঙা টি শার্টটি। তূর্ণ ওর নিজের দিকে একবার তাকিয়ে দারুণ হেসে শুধায়, নজরদারি করছেন আমার উপর? ভালো, ভালো, খুব ভালো। তবে আমার পিছনে নজরদারিতে যাদের লাগিয়েছেন তাদের আর একটু ভালো ট্রেনিং দিলে বোধহয় ভালো হতো। কিভাবে যেন প্রতিবারই আমার নজরে পড়ে যায় ওরা। নজর দেখি তোনার ভালোই শার্প হয়েছে তোমার। কি করছো তুমি? আমার ব্যাপারে ঠিক কতটুকু জেনেছো তুমি? কেন তোমার এই নাটক সব বুঝে বের করবো আমি তূর্ণ। তুমি খুব বার বেড়েছো, পাখা তোমার ভালোই গজিয়েছে। তোমার একমাত্র দুলোভাই হিসেবে তোমার সেই পাখা ছাটার দায়িত্বটা আমিই নিলাম। ঈগল সাপ শিকার করে, সাপ ঈগল নয়, জানেন তো। তবে ট্রাই করে দেখুন পারুন কি না। তবে আমি কিন্তু আপনার উপর খুব খুশি হয়েছি দুলাভাই। সাদা বোধ হয় তূর্ণের খুশি হওয়ার কারণ বুঝতে পারে না, তবে প্রশ্ন না করে ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে উত্তরের অপেক্ষা করে। তূর্ণ ফের বলে, খুশি হওয়ার কারণ জিজ্ঞেস করবেন না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এই যে আপনি আপির উপর নজরদারি ছেড়ে আমার উপর নজরদারি শুরু করেছেন, এটার জন্য। এমনিতেও আপির উপর নজরদারি করলে সেটা আপনার জীবনের অন্যতম লস প্রজেক্ট হয়ে থাকতো। তুমি আমাকে প্রোটেক্ট শেখাচ্ছ? না, আপনি শুধু কাউন্টডাউন শুরু করে দিন দুলাভাই। কাউন্ট ডাউন? কিসের কাউন্ট ডাউনের কথা বলছো তুমি? হিসিয়ে জিজ্ঞেস করে সাদাব। তূর্ণ এবার ওর নিকট একটু এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে অথচ ফিসফিস করে বলে, আপনার পতনের। তূর্ণ চলে আসছে ওখান থেকে। সাদাব এখন ওর পিছে, অথচ সে স্পষ্ট বুঝতে পারছে সাদাব আলম ঠিক কতটা ক্রোধ নিয়ে ওর দিকে চেয়ে আছে। যখনই শক্তি ওর হাতটা ধরে টানাটানি করছিল, তখন ওর দেখা মেলে সাদাব আলমের সাথে। সাদাব নিজেই এগিয়ে এসেছিল ওর সন্নিকটে। তখনই ও শক্তিকে পাঠিয়ে দিয়ে বসে পড়েছিল নিজের বুক করা টেবিলটাতে। সাথে বরাবরের মতো দুজনে লিপ্ত হয়েছিল এক ঠান্ডা তর্কযুদ্ধে। গাড়ির মধ্যেও একটা থমথমে অবস্থা বিরাজ করছে, কারো মুখে কোনো কথা নেই, সবাই রয়েছে নিজের মতো। শুধু পূর্ণই মাঝে মাঝে একতরফা কথা বলে চলেছিল, তবে একতরফা কথা বলায় সে বেশিক্ষণ টিকতে না পেরে সেও এখন চুপ করে গিয়েছে। তূর্ণ নিজের মতো এক মনে ড্রাইভ করে চলেছে। ওর পাশের সিটে পূর্ণ কথা বলতে না পারার তরুণ মুখ ফুলিয়ে বসে আছে। পেছনে ত্রিধা, প্রত্যাশা, শক্তি পরপর বসেছে। সাদাবকে দেখার পর থেকেই ত্রিধা চুপ মেরে গিয়েছে। শক্তি চুপ করে আছে রাগে জ্বালাসিতে, প্রত্যাশার পাশে বসার ক্রোধে। সাথে রাগ লাগছে পূর্ণের উপরও। সে তো ফ্রন্ট সিটে তূর্ণ ভাইয়ের পাশে বসতে চেয়েছিল, অথচ এই হাদারামটা ধাপ করে সেখানে উঠে বসে। তার আশায় এক বালতি জল ঢেলে দিল। তাতে ক্ষেপে আছে শক্তি। আর প্রত্যাশার চুপ করে থাকার কারণ অজানা। সে ত্রিধার শক্তির মাঝে গুটিসুটি মেরে চুপটি করে বসে আছে। সবাই এমন চুপচাপ অবস্থায় বাড়িতে ফিরে, যে যার মতো নিজ নিজ ঘরে ঢুকে যায়। সময়টা দুপুরে খাওয়ার পর মুহূর্তে। ঘড়ির কাঁটা বোধ হয় 3টার কাছাকাছি। প্রত্যাশা ক্রমাগত করিডরে পায়চারি করছে। পুরো করিডোর জুড়ে নয়, শুধু ত্রিধার ঘরের সামনে। ত্রিধার ঘরের দরজা বন্ধ। ত্রিধাকে সে বেশ কয়েকবার ডেকেছে, তবে কোনো সাড়া পায়নি। আপুকে ঘুমিয়ে পড়েছে, এখন কি আবার ডাকা ঠিক হবে?
এসব ভাবতে ভাবতে প্রত্যাশা পায়চারি করছে। সে যে ত্রিধা আপুর শপিং থেকে ফিরেছিল, তারপর আর ঘর থেকে বের হয়নি। দুপুরে এখনো খায়ওনি। বুয়া এসেছিল ডাকতে, তখন নাকি তার মাথা ব্যথা করছিল, সেজন্য খাওয়া নাকচ করেছিল সে। সেই তখন থেকে ঘরে আছে সে, সেজন্য আর ত্রিধার সাথে কথা বা দেখা কোনোটাই হয়নি প্রত্যাশার। অথচ এখন আপুর সাথে কথা বলাটা জরুরি। কথাটা অবশ্য শক্তিপূর্ণ অথবা তূর্ণকে বলা যায়, তবে মনে হচ্ছে আপুর সাথে কথা বললেই বেশি ভালো হবে। সেজন্য ত্রিধার ঘরের সামনে ঘুরঘুর করছে। এই যে, এখানে কি করছো? তূর্ণের গলা শুনে লাফিয়ে উঠে প্রত্যাশা। হুয়ান মনে পায়চারি করছিল, সেজন্য হঠাৎ প্রশ্নে একটু ভুরকে গিয়েছে। আপনি আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। প্রত্যাশা বুকে হাত দিয়ে জোরে জোরে একটা নিঃশ্বাস ফেলে কথাটা বলে। তূর্ণ বলে, তুমি দিন দুপুরে যদি ভয় পাও, আমার কি দোষ তাতে? এখানে কি করছো? আপুর সাথে কথা বলবো, কিন্তু আপুর ঘরের দরজা বন্ধ। ডেকেছি কিন্তু কিছু বলছে না। এখন কি করি বলুন তো? সাড়া দিচ্ছে না যখন, আর ডেকো না। কি কথা বলবে আপির সাথে? প্রত্যাশা একটু ভাবে, বোধহয় একটু সময় নিয়ে বলে, আপনাকে বলবো? চাইলে বলতে পারো। ইয়োর উইশ। আচ্ছা, শপিং মলে সাদা পাঞ্জাবি পাজামা পরা ওই লোকটা কে ছিল, যাকে দেখার পর থেকেই আপু আর কথা বলছেন না? আপনারা চেনেন ওনাকে? উনি আপির হাজবেন্ড। কি? উনি ত্রিধা আপুর বর? হ্যাঁ, এত অবাক হচ্ছ কেন? আপনি জানেন আমি ওনাকে চিনি? চেনো? প্রত্যাশা উপর নিচ মাথা নেড়ে বলে, হ্যাঁ তো, আমি ওনাকে চিনি। উনি আমাদের গ্রামে প্রায়ই যেতেন। তোমাদের গ্রামে যেতেন? গিয়ে কি করতেন? তা তো জানি না। আমাদের গ্রামে যে মাতব্বর কাকা ছিলেন, ওনাদের বাড়িতে গিয়ে উঠতেন, ওখানে থাকতেন। বাবা বলতো একসাথে ব্যবসায়ী কারবার করে। এছাড়া আর কিছু জানি না। আপি তোমাদের গ্রামে থাকাকালীন উনি একবারও গিয়েছিলেন গ্রামে? একবার গিয়েছিলেন, আপুর সাথেও কথা বলতে দেখেছি। তাছাড়া সেবার আমার মা বাবার সাথেও ওনার কথা হয়েছে। তোমার মা বাবার সাথে কি কথা হয়েছে জানো কিছু? না, মা বাবা তো এ ব্যাপারে আমায় কিছু বলেনি। তাছাড়া আমিও আর জিজ্ঞেস করিনি। তূর্ণ একটু সময় নিয়ে কিছু একটা ভাবে, অতঃপর ফের জিজ্ঞাসা করে, এর আগে ওনার সাথে তোমার মা বাবার কথা হয়েছিল নাকি ওইবারই ফার্স্ট টাইম? আমার মনে হয়েছিল, তবে আমার সামনে কখনো হয়নি। আমি ওই দিনই প্রথম দেখেছিলাম। আগে কথা হয়েছিল এটা মনে হওয়ার কারণ? বাবা সাদাব আমলকে নিয়ে মায়ের সাথে মাঝে মাঝে কথা বলতো। আমার সামনে কখনো বলতো না। আমি আড়াল থেকেই শুনেছি। ওনার নাম সাদাব আলম না? হ্যাঁ। আচ্ছা, তোমার মা বাবা ওনাকে নিয়ে কি কথা বলতো সেসব কিছু শুনেছো? না, আমি ওই নামটা বেশ কয়েকবার মা বাবার মুখে শুনেছি, তাই জানি। আচ্ছা ঠিক আছে, ঘরে যাও এখন। আর আপিকে এখন ডাকার প্রয়োজন নেই, ওকে? আচ্ছা। প্রত্যাশা ঘরের দিকে পা বাড়ায়। তূর্ণ ওকে ফের ডাকে। এসব কথা কাউকে বলতে নিষেধ করে। প্রত্যাশা হ্যাঁ সূচক মাথা নেড়ে ওখান থেকে প্রস্থান করলে তূর্ণও ওখান থেকে চলে আসে। প্রত্যাশা যাই ঘরে আর ও যায় সোজা বাড়ির বাইরে। আজ প্রত্যাশা সকাল সকাল ঘুম থেকে উঠেই গোসল করেছে, নিজে নিজে শাড়িও পরেছে। কাল সন্ধ্যা থেকে ঘুমানোর আগ পর্যন্ত ত্রিধার থেকে শুধু শাড়ি পরাই শিখেছে। ত্রিধা মেয়ের এহেন কাণ্ডে অবাক হয়েছিল বটে, তবে মেয়েটার আগ্রহ দেখে আর কিচ্ছু বলেনি, শিখিয়ে দিয়েছে শাড়ি পরা। কাল যতটুকু শিখতে পেরেছিল সেই অনুযায়ী আজ শাড়ি পেঁচিয়েছে গায়ে। লম্বা শাড়ি খানার আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কুচি করার ফলে উদরের দিকটা ফুলে উঠেছে, কুচিগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বহু কষ্টে এগুলোর সমাধা করতে পারছে না সে। শাড়ি পরতে গিয়েও এদিকে শাড়ির বেহাল দশা। লম্বা চুলের পানিতে পিঠের দিকটা ভিজে একাকার। শাড়ি পরার উত্তেজনায় চুলে তোয়ালে পেঁচাতে ভুলে গিয়েছে ও। এবার তাড়াতাড়ি চুলে তোয়ালেটা পেঁচিয়ে কোনো মতে কুচিয়ে আগলে ওয়াশরুমের বাইরে পা বাড়ায়। তবে হাঁটতে তার বেজায় অসুবিধা হচ্ছে। ওয়াশরুমের দরজার কাছে গিয়ে একবার উষ্ঠা খেয়ে পড়তে পড়তে বেঁচে যায়। এবার কোনো মতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় ও। ড্রেসিং টেবিলের সামনে গিয়েই ওর সকল উত্তেজনা হাওয়ায় মিলিয়ে যায়। শাড়ি পরার এহেন বেহাল দশা দেখে ওর এবার কান্নায় পেয়ে যায়। ওয়াশরুমের আয়নায় সম্পূর্ণ শরীর দৃশ্যমান না হলেও ড্রেসিং টেবিলের আয়নায় ওর সম্পূর্ণ শরীর দৃশ্যমান। ও চরম হতাশা নিয়ে মুখ কালো করে একবার নিজেকে ঘুরে ঘুরে দেখে। এবারও সত্যি সত্যি কান্নাই করে ফেলে। কাল রাতে এত কষ্ট করে শিখলো, আজ সকালে 4-5 বার খুলে আবার পড়লো। কত কষ্ট হয়েছে তার।
এই শাড়িটা পরতে? তার এত পরিশ্রম এভাবেই জলে গেল। এভাবে বাইরে গেলে তো সবাই হাসবে ওর উপর। কাল রাতে ত্রিধা আপুকে যে এত বড় মুখ করে বলল এবার থেকে সে একাই শাড়ি পরবে, আর কারো সাহায্য লাগবে না, কিন্তু সে তো পারলই না। এখন আবার ত্রিধা আপুর কাছে যাবে। প্রচণ্ড দুঃখে এখানেই দাঁড়িয়ে ফুপে ফুপে কাঁদতে থাকে আর ক্রমাগত চোখ মুছতে থাকে প্রত্যাশা, যেমন চোখের জল আটকানোর বৃথা প্রয়াস। এভাবে কতক্ষণ কেটে যায় জানা নেই প্রত্যাশার। সহসায় পিছে থেকে ভেসে আসে আশ্চর্যান্বিত কণ্ঠস্বর। এই মেয়ে, সকাল সকাল কাঁদতে শুরু করেছো কেন? কি হয়েছে? তূর্ণা এতক্ষণ ঘুমিয়েছিল। প্রত্যাশার ফুপানোর আওয়াজেই ওর ঘুম ছুটেছে। তবে তূর্ণের আওয়াজে হেলদোল দেখা যায় না প্রত্যাশার মধ্যে। ও কান্না করতে ব্যস্ত। তূর্ণ ওর দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। প্রত্যাশার মুখটা দেখা যাচ্ছে আরশির মাধ্যমে, সরাসরি শুধু ওর পেছন দিকটায় দৃশ্যমান। পূর্ণ ফের ডেকে ওঠে। প্রত্যাশা, কি হয়েছে? সকাল সকাল কাঁদতে শুরু করেছো কেন? আর যদি কাদারি হয় তাহলে বাইরে গিয়ে কাঁদো, আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। প্রত্যাশা সত্যি সত্যি ওখান থেকে সরে আসে, তবে বাইরে যায় না। কাঁচের দরজা ঠেলে সোজা ব্যালকনিতে যায়। তূর্ণ বুঝে পায় না এই মেয়ে সকাল সকাল উঠে কাঁদতে লেগেছে কেন। ক্ষণিকের ব্যবধানে সে নিজেও বিছানা ছেড়ে উঠে ব্যালকনিতে যায়। প্রত্যাশা এক কোণায় দাঁড়িয়ে চোখ মুছছে। তূর্ণ হাত বগল দাবা করে দাঁড়িয়ে ওর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাঁদছো কেন? প্রত্যাশা এবার কান্না ভেজা কণ্ঠে নিজের দিকে তাকিয়ে বলে, দেখুন, আমি একা একা শাড়ি পরেছি, কি অবস্থা হয়েছে। কাল সারা রাত ধরে আপুর কাছে শাড়ি পরা শিখলাম, কিন্তু সকাল না হতেই সব ভুলে খেয়েছি। আমি তো শাড়ি পরা শিখতেই পারিনি। আমি এবার কি করব? তূর্ণ এবারে বোধ হয় প্রত্যাশার দিকে ভালো করে তাকায়। প্রত্যাশার শাড়ি পরার অবস্থা বেজায় বেহাল। মনে হচ্ছে খুব সুন্দর করে কাপড়খানা কোনো মতে পেঁচেছে গায়ে। প্রত্যাশার অবস্থা দেখে এই মুহূর্তে তূর্ণের হাসি পাচ্ছে বেজায়। ঠোঁট টিপে প্রত্যাশার দৃষ্টির আগোচরে হাসি বোধ হয় একটু। তবে প্রত্যাশার সাথে কথা বলতে গিয়ে পরক্ষণই মুখটাকে গম্ভীর বানিয়ে ফেলে। বলে, কাল শিখতে পারোনি তো কি হয়েছে? আবার শিখে নিও অন্য কোনো দিন। এর জন্য কান্নাকাটির কি আছে? দেখুন, আমি কিভাবে শাড়ি পরে ফেলেছি। এভাবে বাইরে যাব কি করে? শাড়িটা চেঞ্জ করলেই তো হয়ে যাচ্ছে। এই শাড়িটা পরতে পারিনি, অন্য শাড়ি পরবো কিভাবে? তোমাকে শাড়ি পরতে কে বলেছে? কাল জামা কিনে এনেছো না? একটা জামা পরে নাও। না, আমি জামা পরবো না। তাহলে কি পরবে? আমি শাড়িই পরবো। তাহলে আপির কাছে যাও। না, আমি আপুর কাছে যাব না। কাল আপুকে বলেছিলাম আজ থেকে আমি একা একা শাড়ি পরবো। এখন আপুর কাছে গেলে আপু আমাকে কি বলবে? কিছু বলবে না, যাও তুমি। যাব? যাও। আমাকে কেউ যদি এই অবস্থায় দেখে ফেলে তখন কি হবে? হাসবে তো। কিছু হবে না, যাও তুমি। আর এখন অনেক সকাল, দোতলার করিডরে এখন কেউ আসবে না, সো তুমি যেতে পারো। যাই তাহলে। যাও। তূর্ণের কথায় প্রত্যাশা এবার ত্রিধার ঘরের দিকে রওনা দেয়। হাঁটার ধরন দেখে বোঝা যাচ্ছে হাঁটতে বেজায় ব্যাগ পোহাতে হচ্ছে মেয়েটাকে। কোনো মতে পা পেতে পেতে হাঁটছে। প্রত্যাশা ব্যালকনি থেকে ঘরে এসে আবার থেমে যায়। মাথায় তোয়ালে আছে এটা খেয়াল হতেই থেমে যায়। ওটা চুল থেকে ছাড়িয়ে আবার ব্যালকনিতে আসে। তূর্ণ চুপচাপ ওর কর্ম দেখতে থাকে, কিচ্ছু বলে না। প্রত্যাশার তোয়ালেটা ব্যালকনিতে শুকাতে দিয়ে ঘর হতে বের হয়েছে। ওর যাওয়ার পানে চেয়ে তূর্ণ বিড়বিড় করে নিজেকেই শুধায়, পাগল একটা। তখন বেলা 11টা। বাড়ির গিন্নিরা সব রান্নার কাজে ব্যস্ত। প্রত্যাশারও আজ বেজায় ব্যস্ততা। সে শাশুড়ির পিছু পিছু ঘুরে রান্না শিখতে ব্যস্ত। রিনা বেগমও টুকটাক তাকে এটা সেটা বলে দিচ্ছে। এত পদের রান্না মনে রাখতে হিমশিম খাচ্ছে প্রত্যাশা। তার নিকট মনে হচ্ছে সব রান্না একই রকমের প্রসেসেই হচ্ছে। এই একরকম মনে হচ্ছে বলেই মনে রাখাটা কঠিন। ও কিছুটা বিস্মিত কণ্ঠে শুধায়, রান্না করা এত কঠিন? রিনা বেগম হেসে উত্তর দেন, কঠিন কথায় মেয়ে, রান্না করো তো সহজ। না কাকি, খুব কঠিন। আপনি পারেন বলে আপনার কাছে সহজ মনে হচ্ছে। তোমার কাছে সহজ মনে হবে, দুটো দিন যাক, আজ তো প্রথম এলে সেজন্য এমন মনে হচ্ছে। আমি রান্না শিখতে পারবো। পারবে না কেন? নিশ্চয়ই পারবে। কিন্তু আমি তো কিছুই মনে রাখতে পারছি না। সব তো মাথার মধ্যে তাল গোল পাকিয়ে যাচ্ছে। তুমি সব পদ একসাথে দেখছো কেন? একটা একটা করে দেখো, তাহলে না মনে রাখতে পারবে।
কথাটি বলেন তহুরা বেগম। প্রত্যাশা এতক্ষণ রিনা বেগমের পিছে দাঁড়িয়ে প্রশ্ন করছিল ওনাকে। এবার তহুরার কথায় ওনার দিকে তাকিয়ে বলে, একটা একটা করে শিখলে তো অনেক দেরি লাগবে। প্রত্যাশা এগিয়ে যায় তহুরার দিকে, চুপটি করে সেখানে দাঁড়িয়ে রান্না দেখতে থাকে। তহুরা মাছে নুন হলুদ মাখাতে মাখাতে বলে, তুমি চাইলে নোট করে রাখতে পারো, তাহলে পরে মনে না থাকলে ওখান থেকে দেখে নিতে পারো। নোট করে রাখবো? আচ্ছা তাহলে যাই, আমি খাতা কলম নিয়ে আসি। যাও। প্রত্যাশা দ্রুত পায়ে রান্নাঘর হতে প্রস্থান করে। ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা প্যাড আর কলম নিয়ে আবার রান্নাঘরে আসে। তারপর তহুরার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখতে থাকে আর নোট করতে থাকে। রাতের বেলা যখন প্রত্যাশা ঘরে আসে তখন প্রায় সাথে সাথে তরুণও ঘরে আসে। ও সবে মাত্র বাড়ি ফিরেছে। প্রত্যাশা ওর রান্নার নোটটা দেখছিল বলতে মুখস্থ করছিল। তরুণকে আসতে দেখে ও সেটাকে বন্ধ করে দ্রুত পায়ে তরুণের নিকট গিয়ে দাঁড়ায়। তরুণের হাতে কিছু কাগজ, ওগুলো মনোযোগ দিয়ে দেখতে ব্যস্ত। প্রত্যাশা চুপ করে পাশে দাঁড়িয়ে আছে। এভাবেই ক্ষণকাল অতিবাহিত হয়। তরুণ কাগজগুলো দেখতে দেখতে ইতিমধ্যেই ওর স্টাডি টেবিলে এসে বসেছে। প্রত্যাশাও ওই টেবিলের পাশে এসে দাঁড়ায়। তরুণ এবারে ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রত্যাশা এপাশ ওপাশ মাথা নেড়ে জবাব দেয়, কিছু না। তাহলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনার কিছু লাগবে? না, যাও নিজের কাজ করো। না, এখানেই দাঁড়িয়ে থাকি, যদি আপনার কিছু লাগে। আমার কিছু লাগলে আমি নিজেই নিয়ে নেব, তুমি এখন যাও। আপনি নিতে যাবেন কেন? আমি দিব বলছি তো। এই প্রত্যাশা, তোমার প্রবলেমটা ঠিক কি বলো তো? আজ সকাল থেকে এরকম বিহেভ করছো কেন? বললাম তো আমার কিছু লাগলে আমি নিজেই নিয়ে নেব। আপনি জানেন না, বিয়ে হয়ে গেলে কিছু দরকার পড়লে বউকে বলতে হয়? হোয়াট? হ্যাঁ, আপনি জানেন না? এসব কথা তোমাকে কে বলেছে? দাদু বলেছেন। আপনাকে বলেনি? না, বলিনি। তুমি এখন যাবে প্লিজ। ধুর, সবসময় বকেন কেন? আমি তো আপনার কি লাগবে না লাগবে সেটাই জানতে এলাম। জানতে চাও আমার কি লাগবে? তুমি এখন ওখানে গিয়ে চুপচাপ বসে থাকবে। চাইলে ঘুমাতেও পারো, বাট আমাকে ডিস্টার্ব করবে না একদম, বুঝেছো? প্রত্যাশা কাউচের দিকে একবার তাকিয়ে তরুণের দিকে তাকায়, গাল ফুলিয়ে বলে, বুঝেছি। প্রত্যাশা সেখান থেকে চলে এসে কাউচের উপর দুই গালে হাত দিয়ে মেঝের দিকে তাকিয়ে বসে। তরুণের দিকে তাকিয়ে ভেঙচি কাটে। পরক্ষণেই কিছু একটা মনে পড়েছে এমন ভঙ্গিতে তরুণের নিকট এগিয়ে যায়। প্রত্যাশা চলে যাওয়ায় তরুণ ওর কাজে মনোযোগ দিয়েছিল। আবার এসে প্রত্যাশা ওকে ডাকায় এবারে বেশ বিরক্তই হয়। বিরক্ত কণ্ঠে শুধায়, আবার কি হলো? প্রত্যাশা ঝটপট প্রশ্ন করে, আপনি রাতে খেয়েছেন? না। খাবেন না? খাবো। আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি। তোমার নিয়ে আসার দরকার নেই, এবার যাও প্লিজ। আপনি তো এখনো খাননি, তাহলে আমি খাবার নিয়ে আসি। তোমাকে খাবার আনতে কে বলেছে? আমার কাজ শেষ হলে আমি নিজেই গিয়ে খেয়ে আসবো, তুমি যাও। আচ্ছা, যাচ্ছি। আমি আপনার জন্য খাবার নিয়েই যাবো আর আসবো। প্রত্যাশা কি বুঝলো কে জানে। তরুণের কথার পিঠে নিজের কথাটুকু শেষ করেই ও দ্রুত পায়ে ঘর ত্যাগ করে, প্রায় দৌড়েই বের হয়। তরুণ ওর কথা শুনে তাজ্জব বনে যায়। ও এই মেয়েকে বলল কি, আরে বুঝলো কি? তরুণ নিজের কাজে ফের মনোযোগ দেওয়ার চেষ্টা করতে করতে আওড়ায়, ওহ গড, এ আমি কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। ঘড়ির কাঁটায় তখন বুধ করে 11:10। বাড়িটা ইতিমধ্যেই বেশ নিস্তব্ধ হয়ে পড়েছে। সবাই খেয়ে যে যার মতো ঘরে চলে গিয়েছে। কয়েকটা আলো ইতিমধ্যেই নিভিয়ে দেওয়া হয়েছে। রান্নাঘরের আলোটাও এখন বন্ধ। প্রত্যাশা বাতি জ্বালিয়ে রান্নাঘরে ঢুকে। তরুণের জন্য ফ্রিজে খাবার রাখা ছিল। প্রত্যাশা ফ্রিজ থেকে খাবার বের করে প্লেটে বাড়ে। প্লেটে বাড়তে গিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে ফেলে বটে, ও সেগুলো আবার পরিষ্কার করে। বাতি নিভিয়ে আসতে গিয়ে থমকে যায় প্রত্যাশা। ওর নজর নিবদ্ধ হয় রান্নাঘরের ক্যাবিনেটের উপর। সেখানে কিছু একটা জল জল করছে। প্রত্যাশার ভীত মনে ভীতির সঞ্চার হয়। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারে না যে ওখানে ঠিক কি জল জল করছে। প্রত্যাশার ভয় লাগছে বেজায়। এমনিতেই ওদিকে কেউ নেই, তারপর আধারে ওটা কি জ্বলছে? ভূত? ভূত নয় তো? ভূতের কথা মনে আসতে প্রত্যাশা থর থর করে কাঁপতে থাকে। সহসায় ওর মনে পড়ে মায়ের বলা কথাগুলো। মা তো তাকে বলেছিল পৃথিবীতে ভূত বলে কিচ্ছু নেই, যা আছে তারা হলো জিন। জিন ও মানুষ আল্লাহর সৃষ্টি। তারাও আমাদের মতো আল্লাহর ইবাদত করে, আল্লাহর কালিমা পাঠ করে। তাদেরকে মানব জাতির ক্ষতির জন্য নয়, বরং আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে।
তারা থাকে তাদের মতো আর আমরা আমাদের মতো। তাদের কখনো দেখা যায় না, যদি কখনো দেখাও যায় তাহলে ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। শুধু আল্লাহর কালেমা পাঠ করতে হবে, তাহলে আল্লাহ মন থেকে সব ভীতি দূর করে দেন, সাথে ওরাও আমাদের আর ক্ষতি করবে না। প্রত্যাশার এই কথাগুলো মনে পড়ার সাথে সাথে ওর মনে পড়ে যায় জিনের পাশাপাশি শয়তানও আছে। তারা বিভিন্ন রূপ ধরে বা বিভিন্নভাবে আমাদের ভয় দেখানোর চেষ্টা করে। আমরা যদি ভয় পাই তাহলেই বিপদ। সেজন্য আমাদেরকে কখনোই ভয় পাওয়া উচিত নয়। ভয় না পেয়ে আল্লাহর কালাম পাঠ করতে হবে, তাহলে ওরা ভ্যানিশ হয়ে যাবে। প্রত্যাশা ভয়ে ভয়ে মায়ের শেখানো আয়াতুল কুরসি পাঠ করতে থাকে। মা তো বলেছিল 3 বার পাঠ করলে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে ওটা এখনো ভ্যানিশ হচ্ছে না কেন? প্রত্যাশার এবার দ্রুত পায়ে বাতি জ্বালানোর জন্য সুইচ বোর্ডের দিকে এগিয়ে যায়। তখনই ক্যাবিনেটের উপর থেকে কালো হুলু বিড়ালটি ম্যাও ম্যাও করতে করতে লাফিয়ে পড়ে নিচে। এই রাতের বেলা হুলু বিড়ালের ডাকটা মেজায় ভয়ানক শোনায় প্রত্যাশার নিকট। সে হয়তো ভয়ের চোটে ওটা বিড়াল কিনা বুঝতেও পারেনি। ওর হাত থেকে কাচের প্লেট আর গ্লাসটা পড়ে গিয়ে মেঝেতে ঝনঝন শব্দ তুলে কয়েক টুকরো হয়ে যায়। হুয়া এক চিৎকার দিয়ে 2 কদম পিছিয়ে গিয়ে ফ্রিজের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে পড়ে। বিড়ালটা ওর সামনে ল্যাজ নাড়াচ্ছে আর ম্যাও ম্যাও করে ডাকছে। তবে অন্ধকারে প্রত্যাশার নজর শুধু ওই জ্বলতে থাকা চোখ দুটোতেই। কৃষ্ণকায় রংটা মিশে গেছে আধারে। এতক্ষণে মায়ের কথা মনে করে যে সাহসের সঞ্চয় করেছিল তা উবে গেছে ইতিমধ্যেই। ও কাঁদতে কাঁদতে শুধু বিড়ালটাকে দূরে সরতে সরে। অবলা জাত সে কি আর বুঝে? সে তো মেঝেতে পড়ে থাকা খাবার চাটতে ব্যস্ত। ভাঙা চোরের আওয়াজে বাড়ির কাজের বুয়া দুজন ছুটে আসে ওদের ঘর রান্নাঘরের পাশে, যার ফলে ওরা দুজন আগে আসে। এসে আগে রান্নাঘরের বাতি জ্বালিয়ে দেয়। বাতি জ্বালানোতেই বিড়ালটা ম্যাও করে ল্যাজ নাড়িয়ে একটু সরে যায়। প্রত্যাশাকে অমন করে বসে কাঁদতে দেখে দুজনে এগিয়ে যায় ওর নিকট। একজন প্রত্যাশার নিকট এসে বসে জিজ্ঞেস করে, বৌমা কাঁদছো কেন? কাঁদছো কেন? ভয় পেয়েছো বৌমা? প্রত্যাশার সাড়া নেই, ও হাঁটুতে মুখ গুজে কাঁদছে। ওর পাশে বসা বুয়াটি অপরজনকে বলে, আরে এই মুখ পুরি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা টুনু বাবাকে ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। আদেশ মোতাবেকে আরেকজন দ্রুত তূর্ণকে ডাকতে যায়। ক্ষণকালের ব্যবধানে তূর্ণ সেখানে এসে হাজির হয়। তূর্ণ সেখানকার অবস্থা দেখে মৃজুরা গুছিয়ে ফেলে। খাবার আর কাচের প্লেট আর গ্লাসের টুকরোগুলো পড়ে আছে মেঝেতে। প্রত্যাশা তখনও ফুপে ফুপে কাঁদছে আর বুয়া ওকে থামানোর চেষ্টা করছে। তূর্ণ ওর নিকট এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে জিজ্ঞেস করে, এই প্রত্যাশা, কি হয়েছে? কাঁদছো কেন? প্রত্যাশা, কথা বলো, কাঁদছো কেন? ভয় পেয়েছো? প্রত্যাশা কথা বলে না। ওর নজর নিবদ্ধ ওই ক্যাবিনেটের নিচে, যেখানে সে জল জল করা বিড়ালের চোখ দুটো দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ ডাকার পরেও প্রত্যাশাকে কথা না বলে এক নজরে ওদিকে তাকিয়ে থাকতে দেখে তূর্ণ ওর নজর অনুসরণ করে ওদিকে তাকায়। ও এক দেখাই বুঝে ফেলে ওটা একটা বিড়াল। ও মাথা নিচু করে একটা তপ্ত শ্বাস ফেলে প্রত্যাশার গালে হাত রেখে নরম কণ্ঠে বলে, প্রত্যাশা, ডোন্ট প্যানিক, ওটা একটা বিড়াল। দেখো, ওটা একটা বিড়াল। খালা, বিড়ালটাকে ওখান থেকে বের করুন তো। শেষ কথাটা বুয়াকে উদ্দেশ্য করে বলে তূর্ণ। বিড়ালটা দেখতেই বুয়া হইচই শুরু করে দেয় অপরজনের উপর। এই সেরি বিড়ালে কিভাবে ঘরের মধ্যে সারাদিন কি করে বেড়াস? বাড়িতে জন্তু জানোয়ার ঢুকে পড়েছে, খেয়াল থাকে না? আমি কি জানি ও কিভাবে ঢুকলো? এই জানালা খোলা কেন? হ্যাঁ, তোরে না বলছি জানালা খোলা রাখবি না? জানালা তো দিয়েই ছিলাম, খুললো কেমনে? আচ্ছা ঠিক আছে, আপনারা ঝগড়া করবেন না প্লিজ। এবার থেকে খেয়াল রাখবেন আর ওটাকে বের করে ওগুলো পরিষ্কার করুন। নিচে ফেলা খাবার আর কাঁচের টুকরোগুলো পরিষ্কার করতে করতে বলে তূর্ণ। ফের প্রত্যাশাকে ডাকে, প্রত্যাশা, দেখো, ওটা একটা বিড়াল ছিল। বিড়াল দেখে কেউ ওভাবে ভয় পায় নাকি? কান্না থামাও, এবার ঘরে চলো। উঠো উঠো, দ্রুত উঠো। তূর্ণ প্রত্যাশার বাহু ধরে দাঁড় করায়। প্রত্যাশা এখনো ওই বিড়ালটির দিকেই তাকিয়ে আছে, যেটাকে একজন বুয়া তাড়ানোর চেষ্টায় লিপ্ত। প্রত্যাশাকে এখনো ওভাবে ভয় পেতে দেখে তূর্ণ ওকে 2 হাতে তুলে নেয় শূন্যে। অতপর চপল পায়ে হাঁটা ধরে ঘরের দিকে। প্রত্যাশাকে বিছানায় বসিয়ে ওর দিকে পানির গ্লাস এগিয়ে দেয় তূর্ণ। এই নাও, পানিটুকু খেয়ে নাও। আর এত ভয় পাচ্ছ কেন? ওটা বিড়াল ছিল আর অর নাথিং এলস। প্যানিক করা বন্ধ করো। প্রত্যাশা তূর্ণের হাত থেকে গ্লাসটা নিয়ে এক চুমুকে পানিটুকু শেষ করে। নিজেকে বোধহয় একটু সামলায়, পরপর শুধায়, বিড়াল ছিল, ভূত ছিল না? ভূত হতে যাবে কেন? ওটাকে তো তোমার সামনেই তাড়ানো হলো।
না, ওটা ভূত ছিল। জানেন, মা বলতো দুষ্টু শয়তানগুলো এটা সেটার রূপ ধরে আমাদের কাছে এসে আমাদের ভয় দেখায়। কিন্তু ওটা তো শয়তান নয়, ওটা বিড়াল। সত্যি বিড়াল ছিল? হ্যাঁ রে বাবা, বিড়ালই ছিল ওটা। আমার দিকে অমন করে চেয়েছিল কেন? ও তোমার দিকে নয়, তোমার হাতের খাবারের দিকে চেয়েছিল, বুঝেছো? হুম। আমি বলেছিলাম তো আমি নিজে গিয়ে খেয়ে নিব। তোমাকে কে বলেছিল পাকনামি করে খাবার আনতে? আমি আপনার বউ না? তূর্ণা একটা হতাশার শ্বাস ফেলে। এই মেয়ের মাথায় যে সব কে ঢুকিয়েছে সেটাই ভাবতে থাকে। মুখে বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার বউ, কিন্তু এরকম বোকাদের মতো বিহেভ করা বন্ধ প্লিজ। তোমাকে বউয়ের দায়িত্ব কে পালন করতে বলেছে? দাদু। দাদু বলেছে এসব? হ্যাঁ। ঠিক আছে, তোমার এসব করা লাগবে না। আগে যেভাবে চলতে সেভাবেই চলবে, বুঝেছো? আমি আপনার কথা শুনবো কেন? আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? দাদুর কথা। না, তুমি আমার কথা শুনবে আর এসব আজাইরা কাজ করা বন্ধ করব, নয়তো এবার সত্যি সত্যি কিন্তু শয়তান আসবে তূর্ণের রূপ ধরে। আপনার রূপ ধরে শয়তান আসবে কি? আপনি তো নিজেই শয়তান। মেয়ে খেয়ালের কথাটা বলে প্রত্যাশা মুখে হাত চেপে হাসতে থাকে। তূর্ণ ওর দিকে আগুন চোখে তাকিয়ে আছে, সেটা ওর খেয়ালই করে না। ও যে কি ব্যাফাস কথা বলে ফেলেছে খেয়াল হয় তখন, যখন তূর্ণকে দাঁতে দাঁত চেপে শুধায়, এই মেয়ে কি বললে তুমি? আমি শয়তান? কথাটা কানে পৌঁছাতেই ন্যানো সেকেন্ডের ব্যবধানে প্রত্যাশার হাসি বন্ধ হয়ে যায়। ভীত কণ্ঠে শুধায়, না তো, আমি কিছু বলিনি। কি মনে করেছো আমি শুনিনি? আমাকে তোমার কানে কালা মনে হয়? প্রত্যাশা হ্যাঁ সূচক মাথা নাড়ে। তূর্ণন দাঁতে দাঁত চেপে রাগত গলায় শুধায়, প্রত্যাশা? প্রত্যাশা বোঝে সে আবারও একখান ব্যাফাস কথা বলে ফেলেছে। না বাবা থাক, এ লোকের সাথে আর কথা বলা যাবে না, নয়তো আবারও কি বলতে কি বলে ফেলবে, তখন ধমক দিয়ে আমাকে কালা বানিয়ে দিবে। প্রত্যাশা কথাগুলো ভেবে তড়িঘড়ি করে শুধায়, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। কথাটুকু শেষ হতে প্রত্যাশা কাউচে এসে বসে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। মনে মনে চিন্তা করে নেয় এখন আর আপাতত কম্বলের ভেতর থেকে মুখ বের করাই যাবে না, কোনো মতেই না। নিঃসতি রাতের আধার ছাপিয়ে কৃত্রিম আলোয় আলোকিত হয়েছে আনান ভিলার বাইরের দিকটা। চারিদিকে যেন নিয়ন বাতির মেলা, অথচ সেসব আলোর ভিড়ে শক্তির নজর নিবদ্ধ হয়েছে গার্ডেনের উত্তর দিকে অবস্থিত বেলি গাছটার দিকে। ঠিক ওই গাছটার নিচে বসে ল্যাজ দোলাচ্ছে ওই কৃষ্ণ বর্ণের হুলু বিড়ালটি। বিড়ালটিকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে সেও এক দৃষ্টিতেই চেয়ে আছে সুপ্তির পানে। ওই বিড়ালটির মতোই সুপ্তির আঁখি দুটো জ্বলছে, তবে আঁখি দুটো যতটা না জ্বলছে তার চেয়ে শত গুণে বেশি জ্বালাপোড়া হচ্ছে ওর অন্তরে। অন্তরের জ্বালায় এত কষ্ট কেন? সে জ্বালারই হয়তো সামান্য ইফেক্ট চোখেও পড়ছে, যার দরুন চোখ দুটো জ্বলছে অহর্নিশ। তবে ওর চোখে জল নেই, চোখে রয়েছে উত্তপ্ত অনল, ঈর্ষার উত্তপ্ত অনল। ওই প্রত্যাশা নামক মেয়েটির প্রতি ঈর্ষা অনলে প্রতিনিয়ত জ্বলছেও। ওই যে দূরে বেলি গাছের নিচে যে বিড়ালটি বসে আছে, ওটার প্রতি ঈশ্বরটির কৃতজ্ঞতা জন্মেছিল ঠিক ওই সময়টাতে যখন বিড়ালটি ভয়ে প্রত্যাশা কাঁপছিল। সে তো পিলারের আড়াল থেকে সব কিছু দেখছিল, তার মধ্যে তখন এক পৈশাচিক আনন্দ অনুভূত হচ্ছিল। কিন্তু তূর্ণা ভাই যখন এলো, ওই মেয়ের প্রতি কেয়ার দেখালো, তখনই ঈর্ষার অনল তার মধ্যে জ্বলতে শুরু করেছিল। আর যখন ওই মেয়েকে কোলে তুলে ঘরে নিয়ে গেল তখন মনে হয়েছিল ওর মধ্যে কেউ বিষ ঢেলে দিয়েছে। কেন 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 তূর্ণ ভাই, তুমি এমন করছো কেন? ওর প্রতি কেয়ার দেখাচ্ছ কেন? তোমার ওই বলিষ্ঠ শরীরের ফুলবাহু দুটো ওর শরীরটাকে জায়গা দিয়েছিলে। ওই জায়গাটা তো শুধু আমার, তাই না? তাহলে ওকে কেন ঠাঁই দিলে? তুমি জানো না, এসব দেখলে আমার কষ্ট হয়, খুব 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 কষ্ট হয়। আমি এই কষ্ট সহ্য করতে পারি না। তুমি কেন বুঝো না তূর্ণ ভাই? আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ সো মাচ, অ্যান্ড ইউ আর অনলি মাইন, অনলি মাইন। বেলি গাছের দিকে এক নজরে তাকিয়ে থেকে নিজে নিজে কথাগুলো বারংবার আওড়াতে থাকে সুপ্তি। ততক্ষণে বিড়ালটাও সেখান থেকে চলে গিয়েছে, শুধু রয়ে গেছে গাছ থেকে ঝরে পড়া বেলি ফুলের কিছু শুকনো পাতা আর পাপড়ি গুচ্ছ, যেগুলো নিশীতের আধারে মিশে গেছে অবলীলায়। আজ শুক্রবার, সেজন্য বাড়ির সবাই আজ বাড়িতেই রয়েছেন।
বাড়ির গিন্নিরা সকালের নাস্তা তৈরি করছেন। প্রত্যাশা ওদের সাথে খুরখুর করে ওদের কাজে সাহায্য করছে, এটা সেটা হাতের কাছে এগিয়ে দিচ্ছে। বাড়ির ছেলে মেয়েগুলো সব যে যার ঘরে রয়েছে। তরুণীর বাবা আফাতুদ্দিন সাহেব ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। বাড়িতে থাকলে তিনি এই কাজটা বেশি করেন। অবশ্য বেশিরভাগ সময় তিনি শুক্রবারের দিনও অফিসে থাকেন, বিকালে বাসায় থাকেন। তবে তিনি আজ সকাল থেকে বাড়িতে আছেন। আমিনা বেগম ডাইনিংয়ে বসে প্রত্যাশার কাজ পর্যবেক্ষণ করছেন। আফাত সাহেব এক কাপ চায়ের জন্য হাঁক ছুড়েছেন। রান্নাঘর থেকে তহুরা বেগম একটু গলা উঁচু গলায় বলে, 1 কাপ তো খেলে, এখন আর চা খেতে হবে না, আমি ব্রেকফাস্ট দিচ্ছি, একটু অপেক্ষা করো। আমিনা বেগম ওনার কথা নাকচ করে বলেন, বৌমা, চাইছি যখন আর 1 কাপ দাও না, খেতে পরে দিও। এই যে নাথ বউ, তুমি দাও তো শ্বশুরকে 1 কাপ চা বানিয়ে। শেষ বাক্যটি তিনি প্রত্যাশাকে উদ্দেশ্য করে বলে। প্রত্যাশা কিছুটা ভয়ে ভয়ে শুধায়, আমি তুমি ছাড়া আর নাথ বউ আছে নাকি এখানে? আমি যদি চা খারাপ করে ফেলি দাদু? খারাপ করবে কেন মেয়ে? শাশুড়ির পিছু পিছু তো দেখছি 2 দিন ঘুরছো রান্না শেখার জন্য, চা বানানো এখনো শেখোনি? হ্যাঁ, মা তো শিখিয়েছে, কিন্তু আবার কি, বানাও তাড়াতাড়ি। প্রত্যাশা অসহায় চাহনিতে তহুরা বেগমের দিকে তাকায়। তহুরা বেগম চোখের ইশারায় আশ্বাস দিয়ে বলেন, তুমি করো, আমি বলে বলে দিচ্ছি সেভাবেই করবে। প্রত্যাশা তড়িঘড়ি করে মাথা নেড়ে চুলোতে হাঁড়ি বসায়। তহুরার তদারকিতে সে চা বানাতেও সক্ষম হয়। তখন প্রত্যাশার সে কি খুশি। তহুরা আর রিনা বেগমও মুচকি হাসেন। রিনা বেগম হেসে শুধান, চা বানানো শিখছো তো মেয়ে, আর ভুল হবে না তো? না কাকি, আর ভুল হবে না। ঠিক আছে, যাও এবার চাটা দিয়ে এসো। তহুরা বেগম তাড়া দিয়ে প্রত্যাশাকে চায়ের কাপটা হাতে দিয়ে পাঠিয়ে দেন। রান্নাঘর থেকে পা বাড়ানোর পথে ওকে ডেকে উঠে রিনা বেগম। উনি প্রত্যাশার দিকে এগিয়ে গিয়ে বলেন, এ কি, আঁচল ভিজলো কিভাবে? প্রত্যাশার মাথার ঘুমটাটা ভিজে উঠেছে। প্রত্যাশা সেদিকে এক পলক চেয়ে বলে, আসলে কাকি, আজ আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, তো তাই গোসল সেরেই তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছি। ভালো করে চুল মুছতে পারিনি। এভাবে তো ঠান্ডা লাগে মা, এই সময়টা খুব খারাপ। এই সময়টা একটু ঠান্ডা লাগালেই সর্দি জ্বর হয়। আর তুমি বা সকাল সকাল গোসল করতে গেলে কেন? সকালবেলা তো এখন বেশ ঠান্ডা পড়ে। প্রত্যাশা চরম হতাশার সুরে শুধায়, কি করব বলুন কাকি, আমার তো খুব ঠান্ডা লাগে, মনে হয় গোসল না করেই ভালো হয়। কিন্তু ওনার সাথে থাকলে তো গোসল করতেই হবে, তাই তো ঠান্ডা লাগা সত্ত্বেও গোসল করতে হলো। প্রত্যাশার কথায় তাজ্জব বনে যায় রিনা বেগম। কথাটা বোধ হয় তহুরার বেগমের কানেও গিয়েছে। তিনি চরম বিস্ময়ের সহিত প্রত্যাশার দিকে তাকান। রিনা ও তহুরা বেগম একে অপরের দিকে বিস্মিত চাহনিতে একবার তাকান। তহুরা গ্যাস অফ করে প্রত্যাশার দিকে একটু এগিয়ে শুধান, এই মেয়ে, কি বললে তুমি? এজন্যই এই 3 দিন সকাল সকাল গোসল করছো? প্রত্যাশা উপর নিচ মাথা ঝাঁকিয়ে শুধায়, হ্যাঁ। দুজনে আরো একবার বিস্মিত চাহনিতে একে অপরের দিকে তাকান। প্রত্যাশা বলে, আমি যাই মা। তহুরা ওর দিকে চেয়ে বলেন, ঠিক আছে, যাও, আর বাবাকে চা দিয়ে ঘরে গিয়ে সুন্দর করে চুল মুছে আসবে। আচ্ছা। প্রত্যাশা সেখান থেকে চলে আসে। ওর দাওয়াত পানে তাকিয়ে রিনা বেগম নিচে স্বরে বলেন, মেয়েটা এখনো ছোট আপা। আমি কি করব বল? বিয়ে যখন একবার দিয়েছি, আমি কি মা হয়ে আর এসবে নিষেধ করতে পারবো? ওর নিজেরই বোঝা উচিত ছিল যে মেয়েটা ছোট। চল। দুজনে যে যার কাজে চলে যায়। প্রত্যাশাও নিজের গন্তব্যে এগিয়ে গিয়ে তরুণের বাবাকে চার কাপটা এগিয়ে দেয়। উনি গম্ভীর লোচনে প্রত্যাশার দিকে এক পলছে সামনের সেন্টার টেবিলটার চোখের ইশারায় দেখে বলেন, ওখানে রাখো। প্রত্যাশা ওখানে কাপটা রাখে। তারপর উনি গলা উঁচিয়ে নীলুকে ডাকেন। নীলু ওদের বাড়ির বুয়ার মেয়ে। দুজনের বাস সে বাড়িতেই। সেই জন্য সেদিন রাতে বিড়াল ঢুকে পড়ার জন্য যাকে বকাবকি করা হচ্ছিল ওই নীলু। নীলু তড়িঘড়ি করে এগিয়ে এসে বলে, কোন চাচা, কি করতে হইবে? উনি তো এখনো ঘুমাচ্ছে। ওনার কথার পিঠে এই কথাটা বলে প্রত্যাশা। সে এখনো ওখানেই দাঁড়িয়ে। ওর কথা শুনিয়ে আফাত সাহেব বলেন, তুই যা নীলু, ঘুমা, আর যা করুক এক্ষুনি আমার সামনে হাজির হতে বলবি। নীলু যেতে নিচ্ছিল, প্রত্যাশা ওকে বাধা দিয়ে বলে, আমি ঘরে যাচ্ছি নীলু আপা, ওনাকে ডেকে দিচ্ছি, তোমার আর কষ্ট করে যাওয়া লাগবে না। আচ্ছা।
নীলু চলে যায়। প্রত্যাশা আফাত সাহেবের দিকে একটু চেয়ে থেকে চলে আসে ওখান থেকে। ওর মনটা একটু খারাপ হয়ে গিয়েছে। বাবা একটু খেলো না কেন চাটা? চাটা খেয়ে বললো না কেন কেমন হয়েছে? সে তো এতক্ষণ এই কথাটুকু শোনার জন্যই দাঁড়িয়েছিল, অথচ বাবা তো চার কাপটা ছুঁয়েও দেখলো না। সেটা এখনও সেভাবেই সেখানে হেলায় পড়ে আছে। প্রত্যাশা সিঁড়ি বেয়ে দোতলার করিডোরে উঠে আর একবার নিচে উঁকে দেয়। না, বাবা এখনও চার কাপটায় হাত দেয়নি। নীলু আপাকে উল্টে চার কাপটা সরিয়ে ফেলতে বলেছে। প্রত্যাশার ছোট্ট মনটা আর খারাপ হয়ে যায়। কি দেখছো এভাবে? সুপ্তের প্রশ্ন। ও প্রত্যাশার মতো নিচের দিকে ঝুঁকে প্রশ্নটি করেছে। প্রত্যাশা ওর দিকে চেয়ে বলে, আপনি কখন এলেন আপু? এখন কি দেখলে ওভাবে? প্রত্যাশা মন খারাপ করে শুধায়, আমি বাবার জন্য চা করেছিলাম, কিন্তু বাবা খাননি। চাচ্চু যার তার হাতে চা খায় না, বুঝেছো? আর তুমি ভাবলেই বা কি করে চাচ্চু তোমার হাতের চা খাবে, যেখানে চাচ্চু তোমাকে পছন্দই করে না? আমাকে পছন্দ করেন না বাবা? চাচ্চুকে তুমি বাবা ডাকো নাকি? হুম। আর বড় মাকে? মা। ওরা কি তোমার বাবা মা? বাবা মা ডাকো কেন? ওনার মা বাবা তো আমারও মা বাবা, তাই ডাকি। উনি? এই দেখো মেয়ে, বেশি উনি উনি করবে না, শুনলে বিদঘুটি লাগে, বুঝেছো? তাহলে কি ডাকবো? যা ইচ্ছে হয় ডাকো, বাট ওরকমভাবে উনি উনি করবে না। এভাবে উল্লের মতো তাকিয়ে আছো কেন? উল্লুর মতো? ইয়েস, তোমাকে ওরকম লাগছে। প্রত্যাশার প্রত্যুত্তর করে না। সুপ্তি বিরক্ত কণ্ঠে শুধায়, এখনো সময়ের মতো দাঁড়িয়ে আছো কেন? এখন যাও তো এখান থেকে। আপু, আপনিও আমাকে পছন্দ করেন না, তাই না? প্রত্যাশা আর কিছু না বলে পা বাড়ায় ঘরের দিকে। যেতে যেতে একবার পিছু ফিরে দেখে সুপ্তি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এতে যেন ওর মনটা আরো খারাপ হয়ে যায়। প্রত্যাশা এক বুক মন খারাপ নিয়ে ঘরে প্রবেশ করে। তূর্ণকে ডেকে দিতে হবে, অথচ তূর্ণ ঘরে নেই। প্রত্যাশা ব্যালকনিতে একবার উঁকে দেয়, না ওখানেও নেই। তাহলে কোথায়? ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, তাহলে ওখানে হয়তো। প্রত্যাশা কাউচে বসে তূর্ণের অপেক্ষা করতে থাকে। ক্ষণকাল বাদে তূর্ণ মুখ মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। তূর্ণ বের হতেই প্রত্যাশা ওকে ডাকে, শুনুন। কি হয়েছে? আপনার কিছু লাগবে? এই তুমি আবার শুরু করেছো এই কথা? লাগবে না কিছু, যাও নিজের কাজ করো। প্রত্যাশা আজ এক বাক্যে মেনে যায় তূর্ণের কথা। এমনিতেই আজ তার মনটা খারাপ। এই পচা লোকের সাথে কথা বলে এখন আর মন খারাপ করতে ইচ্ছুক নয় সে। তাই মুখে বলে, আচ্ছা, আর জিজ্ঞেস করবো না। বাবা আপনাকে নিচে ডাকছে। বাবা ডাকছে? হুম। কেন? তা তো জানি না। আপনাকে এক্ষুনি নিচে যেতে বললো। এক্ষুনি? হুম। আচ্ছা ঠিক আছে। তূর্ণ ঘুমের র্যাশ ছেড়ে একটু টিপটপ হয়ে একেবারেই বাইরে যায়। প্রত্যাশার সেদিকে কোনো খেয়াল নেই অন্য কোনো দিকেও। ও আছে নিজের জগতে, যেখানে শুধু ও আর ওর বাবা আছে, আর আছে সীমাহীন ভালোবাসা, যার বাস্তবিক অস্তিত্ব এখন সারাদিন হাতড়ালেও এক টুকরো অবধি খুঁজে পাচ্ছে না। প্রতিবারই ভাগ্য তাকে ফিরে দিচ্ছে রিক্ত শূন্য হাতে। আমাকে ডেকেছিলে বাবা? তরুণের ডাকে খবরের কাগজ থেকে মুখ হটিয়ে ওর দিকে দৃষ্টি ফেলেন আফাত সাহেব। ক্ষণকাল তরুণের দিকে চেয়ে থাকেন তিনি। বোধহয় ছেলেকেই একবার ভালো করে পরখ করে নেন। অতঃপর রাশভারী কণ্ঠে বলেন, বসো। তরুণ বসে ঠিক ওর বাবার সামনের সোফাটায় বসে জিজ্ঞেস করে, কি হয়েছে? হঠাৎ জরুরি তলব করলে যে? অধৈর্য হচ্ছে কেন? বসো আমার সাথে, এক কাপ চা খাও, তারপর কথা শুরু করি। তরুণ বাবার দিকে চেয়ে থেকে বোধহয় বোঝার চেষ্টা করে বাবা কি বলবে, তবে মুখেই কিছু জিজ্ঞেস করে না, শুধু বলে, ওকে। আফাত সাহেবের আদেশ মোতাবেক নীলু 2 কাপ চা দিয়ে যায় ওদের। তরুণ 4 কাপে চুমুক দিয়ে বলে, এবার কি জানতে পারি কি বলতে চাইছো? পড়াশোনা কেমন চলছে তোমার? ভালোই। ভালোই? কতটা ভালো চলছে? ইউ নো, আই এম নট এ গুড স্টুডেন্ট, অ্যাজ এ ব্যাড স্টুডেন্ট। পড়াশোনা যেমন চলে অমনই চলছে। ব্যাড স্টুডেন্ট? স্কুলের টপার বয়, এইচএসসিতে বোর্ড স্ট্যান্ড। এইচএসসিতেও বোর্ড স্ট্যান্ড করা ছেলেটি ব্যাড স্টুডেন্ট হয়ে কিভাবে আমি বুঝি না। নিজের হাতে তো নিজের ক্যারিয়ারটাকে শেষ করছো,
এই অনার্সে এসে তোমার রেজাল্টের অবস্থা দেখে আমি অবাক হই তুর্য। অবাক হওয়ার কিছু নেই বাবা, সময়ের আর পরিস্থিতির সাথে সাথে সব বদলে যায়। আর আমার রেজাল্ট অতটাও খারাপ নয় যেভাবে তুমি বলছো, এতটা ভালো হয়নি। বাট ইটস এনাফ ফর মি। ঠিক আছে মানলাম, কিন্তু তোমার এই খামখেয়ালিপানা এসব কি তুলনা? ঘুরছো ফিরছো নিজের মতো, নিজের সমস্ত ডিসিশন নিচ্ছ নিজের মতো। আমাদের সাথে একবার আলাপ করার প্রয়োজন মনে করছো না? মানছি বড় হয়েছ, কিন্তু ভুলে যেও না তোমার বাপ চাচারা এখনো বেঁচে আছে। তাদের সাথেও একবার কথা বলা উচিত তোমার, কিছু ডিসিশন নেওয়ার আগে। আমি তোমাকে বলছিলাম গ্র্যাজুয়েশন দেশের বাইরে গিয়ে করো, তুমি তখন জেদ ধরছিলে বাইরে চাপে না, যা করার দেশের মধ্যেই করবে। ওকে, মেনে নিয়েছিলাম তোমার কথা, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন সেটাও দেশে থেকে করছো, হুদাই করছো যে আমাদের একবারও জানাওনি। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।